নমস্কার, কেমন আছেন সবাই? আমরা কিন্তু বেশ ভালোই আছি। ঘরকানায় নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। সকাল এখন 7:30। এই যে হোটেলের রুম থেকে লেকের ভিউটা কি অপূর্ব লাগছে দেখতে। কাল রাতে তো অনেক দেরিতে ব্যাক করেছিলাম, এজন্য আমিও দেখতে পারিনি, আপনাদেরকেও দেখাতে পারিনি। যেহেতু সকাল 7টা থেকে 10টা পর্যন্ত ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, তাই তাড়াতাড়ি চলে আসলাম। 8টা অলরেডি বেজেই গিয়েছে। আবার এখান থেকে ব্রেকফাস্ট করে আমাদেরকে বের হতে হবে কিয়োটোর উদ্দেশ্যে। এর আগেও তো অনেক জায়গায় বাফেটের ব্যবস্থা ছিল, এমন হোটেলে ছিলাম, কিন্তু এই হোটেলে এত এত খাবারের ভেরিয়েশন জানতে পারলাম। এখানে 120+ আইটেম আছে। এত খাবার কোনটা রেখে কোনটা নেব। যেহেতু এটা জাপানে একটা 5 স্টার হোটেল, তার উপরে অনেক ফরেনার এখানে আসে এবং একটা ট্যুরিস্ট স্পট, তাই বিভিন্ন দেশের স্টাইলে খাবারের মেনুগুলো এখানে দেয়া আছে। যে যার পছন্দ অনুযায়ী খাবারগুলো নিতে পারে। তো এত তো আর খাওয়া সম্ভব না, তাই এগুলোই নিলাম। টোটাল এই 10 রকমের খাবার হবে। সবচেয়ে ভালো লাগছে এই ভিউটা একদম চোখে ধরে রাখার মতো। সকাল এখন 9:30টার মতো। হোটেল থেকে চেক আউট করে আমরা এখন যাব স্টেশনে। হোটেল থেকে গাড়ির ব্যবস্থা করে দেওয়া আছে স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার। এই একটা রাত এখানে থেকে মনটা ঠিক মতো ভরল না। ওকে বারবার বলছি এখানে আরও একবার আসতে হবে। এত সুন্দর, শান্ত, স্নিগ্ধ, মনোরম একটা পরিবেশ, বিশাল এরিয়া জুড়ে এত সাজানো গোছানো। মন ভরে একাকী যে একটু লেকের পাড়ে বসে কিছুটা সময় কাটাবো, সেটুকু আর হয়ে উঠল না। কি একটা অবস্থা! ট্রেনের এখানে শিডিউল করা কিয়োটোর উদ্দেশ্যে প্রতি 1 ঘন্টা পর পর, মানে আরও 1 ঘন্টা এখানে বসে থাকতে হবে। এত ঠান্ডা বাহিরটায়। এই যে অবশেষে ট্রেনে উঠে পড়েছি। যাত্রা আবার শুরু হলো নতুন একটা জায়গার উদ্দেশ্যে। মানুষজন ট্রেনের ভেতরে প্রায় নেই বললেই চলে। এখানকার ট্রেনের ব্যবস্থাগুলো, মানে বসার সিটগুলোর ব্যবস্থা একটু অন্যরকম দেখছি। 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে কিয়োটো পৌঁছাতে। কিয়োটো স্টেশনে এই যে পৌঁছিয়ে গেলাম। বেশ বড় একটা স্টেশন, আর অনেক মানুষজন এখানে। শিগার তুলনায় জায়গাটা একটু অন্যরকম। অনেক মানুষজন, অনেক ফরেনার দেখতে পাচ্ছি। এমনিতেই জানি যে এই কিয়োটোতে নাকি সবচেয়ে বেশি ট্যুরিস্ট আসে। এসেই হোটেলে চলে এসেছি, দেখি লাগেজগুলো রেখে যাওয়া যায় কিনা। যাক, এখানেও ব্যাগগুলো রাখতে দিল। এখন আমরা বেরিয়ে পড়লাম ওই কিয়োটোর একটা হিস্টোরিক্যাল প্লেস দেখার জন্য। সেইটা দেখে আবার আমরা নাড়ার উদ্দেশ্যে রওনা দিব। মনে হচ্ছে না আজকে যেতে পারবো, কারণ সময় অলরেডি দুপুর হয়ে গিয়েছে। আজ তাপমাত্রা ওই 1-2 ডিগ্রির মতো। বেশ ঠান্ডা হলেও ঘুরতে ভালো লাগছে, কারণ গরমের ভেতরে ঘোরাফেরা করা একটু কষ্টই হয়ে যায়। হোটেলগুলো মূলত নেওয়া হয়েছে যেখানে আমরা ঘুরবো সেই স্পটের কাছাকাছি, কিন্তু এটাতে বেশ হাঁটতে হচ্ছে। আর এই বড় সাদা মূর্তিটি হলো রিওজেন ক্যানন। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে তৈরি। আর এই রিওজেন ক্যানন কমপ্লেক্সের ভেতরেই আছে রাধা বিনোদ পালের মেমোরিয়াল। জাপানে ওনাকে সম্মান জানিয়ে মূলত স্মৃতিস্তম্ভটি বানানো হয়েছে। এত বড় জায়গা, চলুন দেখি ম্যাপটাতে গেলে তাও যদি বোঝা যায় কোথায় ওনার স্তম্ভটা করে দেয়া আছে। তো আমরা হাঁটা শুরু করলাম ওপরের দিকে। যদি পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। আশেপাশে অনেক স্তম্ভ দেখতে পাচ্ছি, কিন্তু ওনারটা আর খুঁজে পাচ্ছি না। এই যে অবশেষে দেখা পেলাম। ইনি হলেন সেই বিচারপতি রাধা বিনোদ পাল, একজন বাঙালি, যার নাম জাপানের ইতিহাসে আজও গভীর সম্মানের সাথে উচ্চারিত হয়। ইতিহাসে ইনি আলাদা হয়ে আছেন একটি সাহসী সিদ্ধান্তের জন্য। জাপানে আজও অনেকেই তাকে একজন ন্যায় বিচারের প্রতীক হিসেবে দেখেন। কিয়োটো এবং টোকিও 2 জায়গাতেই তার স্মৃতিস্তম্ভ আছে, যা জাপানের শ্রদ্ধার নিদর্শন। তো এখন দেখা শেষ, আমরা নাড়ার উদ্দেশ্যে এখন রওনা দেব। কিন্তু বেশ সময় হয়ে গিয়েছে, আর আকাশের অবস্থাও খুব একটা ভালো না। কিন্তু এ কি, যেখানে এসেছি সেখানে কোনো মানুষ নেই, কিন্তু পাশের এই রাস্তাটাতেই এত ভিড়, এত মানুষজন, সবাই শুধু উপরের দিকে উঠছে আর নামছে। এত ভিড় কেন? কিছু তো একটা আছে। তো চলুন তো দেখি সামনে কি আছে, দেখা যাক। অবশ্য ওনাকে আসার আগে জাপানের বেশ কিছু জায়গার দর্শনীয় স্থান ঠিক নিয়েছিল, কিন্তু একটু কম ভিড়, কম কোলাহলপূর্ণ, একটু শান্ত, নিরিবিলি, সুন্দর, স্নিগ্ধ জায়গার একটা প্ল্যান করে নিয়েছিল, যেন ঘোরাটা অনেক সহজ হয়। হয়তো এত ভিড়, এত লোক সমাগমের জন্যই চ্যাটজিপিটি সাজেস্ট করেনি এই জায়গাটা। হাঁটতে হাঁটতেই জায়গাটি সম্পর্কে খোঁজ নিতে আর বাকি রইল না। দেখুন অবস্থা,
এ হলো জাপানের কিয়োতোর পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা এক অসাধারণ সৌন্দর্যের জায়গা কিয়োমিজুডেরা। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অথচ এইটাই লিস্ট থেকে বাদ দেয়া হয়েছে। কি একটা অবস্থা! চারপাশে তাকিয়ে এত মানুষ, পুরো জায়গাটা একদম প্রকৃতির সঙ্গে মিশে আছে। বসন্তে এখানে সাকুরার রঙিন ফুল আসতে অনেক দেরি, তারপরও দেখছি অনেক জায়গায় ছোট ছোট সাকুরা ফুল অলরেডি ফুটে গিয়েছে। কিয়োমিজু শব্দের অর্থ হলো স্বচ্ছ পানি বা পবিত্র ঝর্ণা, যেটা জানতে পারলাম। এই নামটি নাকি এসেছে এখানকার বিখ্যাত ওতোতোয়া জলপ্রপাত থেকে, যেটার পানি অনেকেই সৌভাগ্য ও সুস্বাস্থ্যের প্রতীক হিসেবে পান করেন। আর এই যে পাঁচতলা প্যাগোডাটা দেখা যাচ্ছে, এটা জাপানি বৌদ্ধ স্থাপত্যের একটা ক্লাসিক উদাহরণ। প্রতিটি স্তর প্রকৃতি ও জীবনের বিভিন্ন উপাদানকে প্রতিনিধিত্ব করে, যেমন মাটি, পানি, আগুন, বাতাস আর আকাশ। ভেবেই অবাক লাগছে, এত সুন্দর একটা জায়গা কিভাবে লিস্ট থেকে বাদ পড়ে গেল। আরও জেনে অবাক হলাম, এই বিশাল কাঠের স্থাপনাগুলো বানাতে কোনো পেরেক ব্যবহার করা হয়নি, অথচ শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে শুধুমাত্র নিখুঁত কারিগরি আর ভারসাম্যের ওপর ভর করে। আর এই যে ও চলে গিয়েছে ভাগ্য পরীক্ষা করার জন্য, নিজের ভাগ্যে কি লেখা আছে তা দেখার জন্য। টিকিট কেটে এই যে নিজের ভাগ্য লেখা বের করে নিয়ে আসলো। জাপানের ধর্মীয় জায়গাগুলোতে গেলে এই রকম সাদা কাগজ এবং কাঠের কিছু টুকরো লেখা এগুলো দেখতে পাওয়া যায় ঝুলানো। এই সাদা কাগজগুলোকে বলা হয় ফরচুন পেপার, ওমিকুজি। মন্দিরে গিয়ে টাকা দিয়ে এই কাগজ তোলা হয়, এতে ভাগ্য লেখা থাকে, গুড লাক, ব্যাড লাক। তো ওর দেখছি সব গুড লাকই মোটামুটি এসেছে। যেহেতু এগুলো জাপানি ভাষায় লেখা, তাই এগুলো চ্যাটজিপিটি, গুগল ছাড়া বের করা খুবই কষ্টদায়ক। তাই ওগুলো ও দেখে নিচ্ছে, কারণ যদি খারাপ ভাগ্য থাকে তাহলে গাছে বা দড়িতে এসব জায়গায় বেঁধে রাখা হয়, মানে এই খারাপটা এখানেই রেখে যাওয়া। ভালো ভাগ্য হলে সাথে করে নিয়ে যায়, কেউ স্মৃতির জন্যও বেঁধে রাখে। আবার যে কাঠের বোর্ডগুলো দেখা গেল ছোট ছোট, সেগুলোতে মানুষ নিজের ইচ্ছা প্রার্থনা লিখে চলে যায়, যেমন এক্সাম, জব, লাভ, হেলথ, তারপরে লিখে এগুলো ঝুলিয়ে দিয়ে যায়। এগুলোকে বলা হয় ইমা, মানে উইশ বোর্ড। অনেক তো ঘোরাঘুরি হলো, অনেকটা সময় পেরিয়েও গেল, আকাশের অবস্থাও বেশি ভালো না। চলে এলাম কিছু ফ্রিজ ম্যাগনেট কেনার জন্য, কারণ ঘুরতে এসেছি, সাথে করে কিছু জিনিস নিয়ে যাব না তা কি আর হয়। সব জায়গার মতো এখানকারও অবস্থা তাই। ট্যুরিস্ট স্পটগুলোতে জিনিসের দাম তুলনামূলক অনেক বেশি থাকে। দেখুন, এই একটা ব্যান্ডের দাম 1600 ইয়েন, ভাবা যায়? তো নিজের পছন্দ অনুযায়ী একটা কিনে নিলাম, কিনে এখন হাঁটা শুরু করলাম। আজ আর নাড়াতে যাওয়া যাবে না কোনোভাবেই, অলরেডি 3:30 বেজে গিয়েছে। দেখুন, এখনও মানুষ আসছে এখানে। তবে শেষমেশ না প্ল্যান করেই জাপানের একটা সেরা জায়গা দেখে ফেললাম। ভাবছি ভিড় এড়াতে গিয়ে আসলে একটা আইকনিক জায়গায় বাদ পড়ে যাচ্ছিল। ভাগ্য ভালো দেখে এখানে চলে এসেছি, দেখতেও পারলাম। আর এই দোকানটার সামনে যাওয়ার সময় দেখেছিলাম অনেক ভিড়, আসার সময়ও দেখতে পেলাম। কারাগে নিয়ে নিলাম আমরাও, খুব খিদেও পেয়ে গিয়েছে দুজনের। খেতেও বেশ মজা লাগে এইটা। দেখি সামনে কোনো বাঙালি রেস্টুরেন্ট পাই কিনা। এই যে অবশেষে পেয়ে গিয়েছি, চক্র, একটা বাংলাদেশি রেস্টুরেন্ট। দুজনে মিলে ঢুকে পড়লাম, এত খিদে পেয়ে গিয়েছে। এখন বাজে 4টা। আমি নিলাম চিকেন বিরিয়ানি আর ও নিল মাটন বিরিয়ানি। এই প্রথম কোনো বাংলাদেশি রেস্টুরেন্টে বিরিয়ানির উপরে কাসুরি মেথি দেখতে পেলাম। রেস্টুরেন্টের যিনি ওনার, উনি বাংলাদেশি জানতে পেরে আমাকে 1 কাপ চা দিয়ে গেলেন আর বললেন এটা ওনার তরফ থেকে। অনেকটা সময় বসে অনেক গল্প, অনেক আড্ডা হলো। আজ তাহলে আসি, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর ও ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।